বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় প্রাণের উচ্ছ্বাস, প্রথমবার ২৮ জাতিগোষ্ঠীর অংশগ্রহণ, ফ্যাসিবাদ মুক্ত দেশ করার প্রত্যয়, রমনার বটমূলে বিভাজন ভেঙে ঐক্যের জয়গান। কংক্রিটের দেয়ালে বন্দি শহুরে শিশুর শৈশব, বাড়ছে প্রযুক্তি নির্ভরতা, নেতিবাচক প্রভাব ফেলছে মানসিক স্বাস্থ্যের উপর, বলছেন বিশেষজ্ঞরা, রাষ্ট্রীয় উদ্যোগের তাগিদ। এবং মধ্যরাত থেকে বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু, কর্মহীন হয়ে পড়ায় দুশ্চিন্তায় জেলেরা, খাদ্য সহায়তার কথা জানায় মৎস্য বিভাগ। ভোরের সময় সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। পুরনো জীর্ণতা ভুলে নতুনের জয়গান, নয়া বার্তা নিয়ে এলো বাঙালির বৈশাখ। বাঙালির সর্বজনীন উৎসবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় দেখা মিলল হাজারো প্রাণের উচ্ছ্বাস। বাহারি রঙের পোশাকে সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে সাংস্কৃতিক মেলবন্ধনে পরিণত হয় ১৪৩২ বরণের কোট আয়োজন। জুলাই অভ্যুত্থানের চেতনায় ফ্যাসিবাদ মুক্ত দেশ করার প্রত্যয় জানান সবাই। সানবির রুপলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আশরাফুল ইসলাম, লুৎফুর রহমান, মোস্তাফিজুর রহমান আকাশ ও মোবারক হোসেন শুভ। নতুন আশা নিয়ে আবারও এসেছে নতুন বছর। পুরানো জরাজীর্ণ আর দুঃখ গ্লানি পেছনে ফেলে বৈশাখকে বরণ করে নিতে বরাবরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে সকাল ৯টায় বের হয় ঐতিহ্যবাহী বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। স্বৈরাচারের মুখাকৃতির মোটিভ জানান দিচ্ছিল জুলাই অভ্যুত্থানের চেতনায় ফ্যাসিস্ট বিলোপের প্রত্যয়, ছিল শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের পানি লাগবে পানি থিমের বড় একটি পানির বোতলও। এছাড়াও গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে তরমুজ, শান্তির প্রতীক পায়রাসহ ৭টি বড় মোটিভ, ৭টি মাঝারি এবং আরও ৭টি ছোট মোটিভ নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলে আনন্দযাত্রা। সুলতানি ও মুঘল আমলের মুখোশ, রঙিন চরকি, তালপাতার সেফাই, পটচিত্র এবং অন্যান্য শৈল্পিক উপস্থাপনায় রঙিন করেছে আনন্দ শোভাযাত্রাকে। ঢোল ঢাকের তালে নেচে গেয়ে বর্ণিল এ যাত্রায় শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেন সব শ্রেণী পেশার মানুষ। ভালো থাকি, ভালো রাখি, চর্চা করি সবাই, সংস্কারের রক্ত যেন না যায় কারো বৃথা। সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা। অনেক ভালো লাগছে, সারা বছর অপেক্ষা থেকে কবে নববর্ষ হবে। শুধু বাংলাদেশি নন, ভিনদেশিরাও যোগ দেন এই বর্ষবরণ আয়োজনে। মানুষের এমন মিলন মেলা দেখে অভিভূত তারা। অনেক সুন্দর আর্ট, অনেক লোক খুবই সুন্দর কাজ করতেছে। I feel it's amazing. I love the colors, all the decoration, and people seem to be very excited as well. এই উৎসবটা আমার বিশেষভাবে প্রিয়, কারণ এটা আসলে ধর্ম বর্ণ নির্বিশেষে আপামর জনতার উৎসব। আনন্দধ্বনিতে শাহবাগ, টিএসসি, শহীদ মিনার হয়ে আবারও চারুকলা এসে শেষ হয় আনন্দ শোভাযাত্রা। বাঙালি জাতি হিসেবে যেমন বাংলাদেশকে নতুন করে পেলাম, ঠিক সেভাবেই আমরা বৈশাখটাকে এবার নতুন করে সেলিব্রেট করছি। এটা একদিনে না, এটা আমাদের সারা বছরই আমাদের সংস্কৃতি পালন করা হয়েছে। অনেক বাধা বিপত্তি পেরিয়ে আয়োজন সফল বলে মনে করছেন আয়োজক এবং বিশিষ্ট জনেরা। যে তথাকথিত বাঙালি সংস্কৃতির নামে যে ফ্যাসিস্ট শক্তি গড়ে উঠেছিল, তাকে সাংস্কৃতিকভাবে প্রতিরোধ করতে হবে। বর্ষবিদায় এবং বর্ষবরণ এই দুইটাই তো এই বাংলাদেশের সব জনগোষ্ঠীর উৎসব। এবারের উৎসবের মধ্য থেকে বার্তা দেওয়া হচ্ছে আগামীর বাংলাদেশ হবে সুখ, সমৃদ্ধি ও শান্তির বাংলাদেশ। বাংলাদেশ হবে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ। সানবির রুপল, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রথমবারের মতো চারুকলার বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় নিজেদের ঐতিহ্য আর সংস্কৃতি বিশ্বের সামনে তুলে ধরলেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ২৮ জাতিগোষ্ঠী। নিজস্ব সাজ পোশাক আর গীত বাদ্যে সমতলের মানুষের মন কেড়েছেন। নিজেরাও সমতলের আতিথেয়তায় হয়েছেন মুগ্ধ। বৈষম্যহীন দেশ করতে সরকারের এমন পদক্ষেপের প্রশংসা সবার মুখে। জুম্মান সাদিক জাভরিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নিজামুদ্দিন। কেউ খোল
ঢোল মাদল আর মৃদঙ্গের তালে তালে নাচছেন, তো কারো নাচের অনুষঙ্গ খড়তাল আর পাহাড়ি বিশেষ বাঁশি। পার্বত্য জেলা বান্দরবানে বিহু, বিজু, সাংগ্রাই সহ বিভিন্ন নামে বর্ষবরণের উৎসব করেন চাকমা, মারমা, বম, ম্রো, তংচঙ্গা সহ 11টি পাহাড়ি জাতিগোষ্ঠী। শুধু পাহাড় নয়, সমতলের সাঁওতাল, গারো, তুড়ি সহ মোট 28টি ভিন্ন জাতিগোষ্ঠী প্রথমবার অংশ নিলেন চারুকলার কেন্দ্রীয় আনন্দ শোভাযাত্রায়। সব ক্ষুদ্র নৃগোষ্ঠীরা মিলে করতে পেরেছি, মানে খুবই আনন্দ হচ্ছে আর জাতীয়ভাবে যে আমরা নববর্ষ পালন করতেছি, এই অনুভূতিটা আমাদের খুবই ভালো লাগছে। এক কথাই বলবো যে সুপারক্যালিফ্রেজিলিস্টিকএক্সপিয়ালিডোসাস, আই ক্যান নট এক্সপ্লেন। সমতলের মানুষদের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন। নতুন বছরে ভালো শুরুটা দীর্ঘদিনের বঞ্চনার গল্প ঘোচাবে প্রত্যাশা তাদের। এক ফোঁটার জন্য মনে হয় না যে আমরা বান্দরবান থেকে আসি, একদম মনে ছিল যে আমরা এইখানের লোক। আমরা রাষ্ট্রের কাছে চাচ্ছি যে আমাদের যেন সাংবিধানিক স্বীকৃতি আমরা এই দেশের যেন পাই। বইয়ের পাতায় পড়লেও এই স্বদেশীদের অনেককেই কোনোদিন দেখাই হয়নি সামনাসামনি। পরবর্তী প্রজন্মের কাছে তারা হোক প্রতিবেশীর মতোই চাওয়া বাঙালিদের। 28টা গ্রুপ আছে বা এরকম, আমার মানে কোনো আইডিয়াই ছিল না, তো আমার দেখে অনেক ভালো লেগেছে। এইখানে যে তাদেরকে তুলে ধরা হয়েছে, রিপ্রেজেন্ট করছে, এটা তাদের জন্য খুব ভালো। শোভাযাত্রায় ঘোড়সওয়ারদের পর সবার আগে স্থান দেয়া হয় এই জাতিগোষ্ঠীর মানুষদের। আগামীর বাংলাদেশে সব বৈষম্য ঘুচে যাক, পাহাড় এবং সমতল সকলে এক কাতারে দাঁড়িয়ে নতুন বাংলাদেশের গড়ার প্রত্যয় নেওয়া হচ্ছে এই শুভ নববর্ষে। শাহবাগ থেকে জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। ঐতিহ্যের ধারায় সুর, কাব্য আর কথামালায় স্বাগত জানানো হলো বাংলা নতুন বছর 1432। ভোরের আলো ফুটতেই ছায়ানটের আনুষ্ঠানিকতায় রমনার বটমূলে রাগসঙ্গীত আর সুর লহরীতে বরণ করা হয় নতুন সূর্য। 58তম অনুষ্ঠানের মূল বার্তা আমার মুক্তি আলোয় আলোয়। নতুন বছরে ফুটে উঠে ধর্মজাতির বিভাজন ভাঙার আশা। ওমর ফারুক ও সালাউদ্দিন লিয়ার ছবিতে ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। পূব আকাশে উদিল নতুন সূর্য, প্রাণের আবাহনে জেগে উঠল রমনা বটমূল। সম্মিলিত কণ্ঠে স্বাগত জানানো হলো নতুন বছর 1432 বঙ্গাব্দ। ভোরের আলো ফুটতি ভৈরবীর আগালাপে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটের বর্ষবরণ। এরপর বিশ্বকবি রবীন্দ্রনাথ দিয়ে শুরু, একে একে বিদ্রোহী নজরুল, দ্বিজেন্দ্রলাল, লালন ও আবহমান বাংলার বহুধারার সুর, কাব্য, পংক্তি আর কথামালায় বিমোহিত হাজারো মানুষ। বাঙালির প্রভাতী আয়োজনে মোহাবিষ্ট হন ভিনদেশিরাও। আমি অস্ট্রেলিয়া থেকে আসছি, আমার ভালো লাগছে এখানে। It's actually kind of wonderful getting engrossed with the culture. Beautiful music that really touches my heart. নতুন বছরে আপামর মানুষের চাওয়া বেঁচে থাকুক বাঙালিয়ানা, বিভেদ, বৈষম্য, অশান্তি নয়, দৃঢ় হোক শান্তি সম্প্রীতির বন্ধন। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের সম্মিলিত একটা দেশ হোক। দেশের উত্তরোত্তর উন্নতি হোক এই নতুন বর্ষে, এবং দেশের থেকে যত অশুভ জরা দূর হোক। ধর্মের নামে, গোত্রের নামে ওরা আমাকেই হত্যা করে বারবার। বাঙালির বর্ষবরণে কবিতা আর কথামালায় বিশ্বের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর বার্তা। ফিলিস্তিনিদের প্রতি সংহতি আর গাজায় শহীদদের স্মরণেই পালন করা হয় 1 মিনিট নীরবতা। সঞ্জিতাহীন মঞ্চে নববর্ষের কথনে ছায়ানট নির্বাহী সভাপতির প্রত্যাশা, সর্বজনের দেশে ভাঙবে ধর্ম জাতিবৃত্তের বিভাজন, গড়ে উঠবে উদার সম্প্রীতির সহিষ্ণু সমাজ। বর্ষবরণের প্রভাতী আয়োজনে সুর আর কথামালায় সম্মিলিত কণ্ঠে অনুরণিত হলো অসত্য, অসুন্দর, আধার তাড়িয়ে সত্য, সুন্দর আর আলোয় আলোয় ভরে উঠুক এ দেশ, এ ধরণী। সবশেষে সম্মিলিত কণ্ঠে বেজে ওঠে প্রাণের জাতীয় সঙ্গীত। সমাপ্তি ঘটে 2 ঘণ্টাব্যাপী বর্ষবরণ অনুষ্ঠানের। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বাংলা নববর্ষ উদযাপনে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মনোমুগ্ধকর ড্রোন শোর আয়োজন করা হয়। ড্রোন শোতে তুলে ধরা হয় জুলাই গণ অভ্যুত্থানের প্রতিচ্ছবি, যা দেখতে মানিক মিয়া এভিনিউ পরিণত হয় জনসমুদ্রে।
এছাড়াও ছিল কনসার্টের আয়োজন। আকাশে বুক চিতিয়ে দাঁড়িয়ে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ, পানির বোতল হাতে দাঁড়িয়ে মুগ্ধ। ঢাকার আকাশে ২৪-এর আন্দোলনের বীরদের প্রতিচ্ছবি ফুটে ওঠে ড্রোন শোতে। বাংলার নববর্ষ উদযাপনে ড্রোন শোতে জুলাই অভ্যুত্থানের বীরদের পাশাপাশি পায়রার খাঁচা ভাঙা থিম, ফিলিস্তিনের জন্য প্রার্থনা সহ নববর্ষের শুভেচ্ছাও জানানো হয়। এছাড়াও উঠে এসেছে বাংলাদেশ চীন বন্ধুত্বের শুভেচ্ছা বার্তা। এই ড্রোন শো দেখতে জনসমুদ্রে পরিণত হয় রাজধানীর মানিক মিয়া এভিনিউ। এই শো কেবল বিনোদনের নয়, বরং এটি বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। প্রযুক্তির মাধ্যমে তুলে ধরা ড্রোন শো গণ আন্দোলন, মানবিক বিপর্যয় এবং ভবিষ্যতের বার্তা বহন করেছে। বিকেল ৩টা থেকেই শুরু হয় গানের আসর। বৈশাখী কনসার্টে দেশের জনপ্রিয় বিভিন্ন ব্যান্ড দলের পাশাপাশি অংশ নেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন গানের দল। বাঙালির প্রাণের উৎসব নববর্ষ বরণের এমন আয়োজনে মুগ্ধ সাধারণ মানুষ। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা। বাংলা নববর্ষের দিনে উপচে পড়া ভিড় রাজধানীর বিনোদন কেন্দ্রগুলিতে। হাতিরঝিল রবীন্দ্র সরোবরে দিনব্যাপী আয়োজন করা হয় বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে আনন্দ শোভাযাত্রার পাশাপাশি বাংলা একাডেমিতে আয়োজন করা হয়েছে 7 দিনব্যাপী বৈশাখী মেলা। 3 বছরের ছোট্ট মাজরিয়া রৌদ্রোজ্জ্বল বৈশাখী দিন পালনে বের হয়েছে বাবার সঙ্গে। রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোয় পরিবার নিয়ে আনন্দে মেতে ওঠেন উৎসব প্রেমীরা। বাদ যায়নি হাতিরঝিলও, যেখানে এফডিসির জেটিঘাট থেকে শুধুমাত্র পারাপারের জন্য নয়, এবারের নববর্ষে বিনোদনের জন্য উঠেছেন অনেকে। এর সঙ্গে পুলিশ প্লাজার প্রান্তে 50 টাকা মূল্যে আয়োজন করা হয়েছে নানা রকম রাইডের। ছোটবেলা বাবা মায়ের হাত ধরে আমরা আসতাম, তখন যদি আমি ভুল না করে থাকি আমাদের হাতিরঝিল চত্বরে তখন একটা মেলা হতো, তখন তো হাতিরঝিল ছিল না। তো সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল, এই জন্যই দেখতে আসলাম। এখন দিন বদলাচ্ছে, নতুনরা নেতৃত্ব দিচ্ছে। আশা করি বাংলা আগামী এই যে সামনে বছরটা আসছে, এই বছরটা আমাদের খুবই ভালোভাবে যাবে। এদিকে রবীন্দ্র সরোবরে গ্রামীণ পরিবেশের আদলে মেলার আয়োজন করা হয়। এর সাথে আয়োজন করা হয় কনসার্টের। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় হালখাতা উপলক্ষে বেঙ্গল ফর স্টাডিজ আয়োজন করেছিল ব্যতিক্রমধর্মী কিছু আয়োজন। নতুন বছরে কি পেলাম আর কি হারালাম লেখার জন্য ব্যবস্থা করা হয় বড় একটি বোর্ডের। সবাই এক এক করে নিজের মতন করে মন্তব্য লেখেন। হালখাতাকে দেখলাম এবং সেখানে লেখা ছিল যাহা পাইতে চাই, তো যাহা পাইতে চাই তা লিখিয়ে দিলাম। ইসরায়েলে অনেক একটা সিচুয়েশনের মধ্যে যাচ্ছে যে রাষ্ট্র সবাই একটা সমাধান আনুক, সবাই আমরা মুসলিম কান্ট্রিগুলো এগিয়ে আসুক, সেটার জন্য একটা জিনিস চাচ্ছে। আনন্দ শোভাযাত্রার পাশাপাশি বাংলা একাডেমিতে আয়োজিত হয়েছে 7 দিনব্যাপী বৈশাখী মেলা, যেখানে তুলে ধরা হয়েছে তামার তৈজসপত্র এবং নকশিকাঁথার মতো বিভিন্ন দেশীয় পণ্য। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বৈশাখের আয়োজন সকাল পেরিয়ে বিকেলেও আমেজ ছড়ায় বাঙালির মনে। সাংস্কৃতিক আয়োজন আর বৈশাখী মেলায় ঢল নামে সব বয়সী মানুষের। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাঙালির প্রাণের উৎসব নববর্ষকে বরণ করেছে সর্বস্তরের মানুষ। সোমবার চট্টগ্রাম নগরীর সিআরবি শিরিষতলায় নতুন বছরের আনুষ্ঠানিকতা বিকেলে জনসমুদ্রে পরিণত হয়। মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করেন শ্রোতারা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জারি সারি, ভাটিয়ালি সহ নানা বাংলা গানে বিমোহিত হন সবাই। ছিল মেলার আয়োজনও। নতুন বছরে সব অমঙ্গল অশুভ দূর হয়ে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যাশা সবার। নববর্ষ আসলেই মনে একটা অন্যরকম আনন্দ। নতুন বছর চাই ভালো যাক, সবার সুখে কাটুক। এবারে বর্ষবরণ আয়োজন অনেক সুন্দর হয়েছে। এই বছরটা আমাদের জীবনে সুন্দর এবং সফল বয়ে আনুক।
খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বৈশাখী মেলায় উপচে পড়া ভিড় ছিল। বিশ্ববিদ্যালয়ের 29টি ডিসিপ্লিনের পক্ষ থেকে মেলায় 29টি স্টল বসে। এসব স্টলে হস্তশিল্প, পাটজাত পণ্য, পিঠাপুলির আয়োজন, দেশীয় খাবার, বই আর ঐতিহ্যবাহী পোশাক সহ নানা দেশীয় পণ্যের পসরা বসে। খুলনার বিভিন্ন অঞ্চল থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক মানুষ আসে, আমাদের গেট টুগেদার হয়। সবাই মিলে আমরা নতুন বছরকে সুন্দরভাবে উপভোগ করার চেষ্টা করছি। এদিকে পহেলা বৈশাখে কক্সবাজার সমুদ্র পার্কে সাজানো হয়েছে নতুন সাজে। নাচ গানের পাশাপাশি চলছে লোকজ মেলাও। আর পর্যটকদের আনন্দ দিতে তারকামানের হোটেলগুলোতে রয়েছে নানা আয়োজন। পর্যটকরা মেতেছেন রিং খেলায়ও। খুবই ভালো লাগছে এবং আমার প্রত্যাশার চেয়েও বেশি আনন্দ উপভোগ করা হচ্ছে আর কি। ফ্যামিলি সবাইকে নিয়ে কক্সবাজার এসেছি, খুব ভালো লাগছে, কিন্তু ভিড়টা অনেক বেশি। বর্ষবরণকে কেন্দ্র করে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও টুরিস্ট পুলিশ। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। বৈশাখী ও বাংলা নববর্ষের বর্ণিল আয়োজনে মাতোয়ারা পাহাড়ের বাসিন্দারাও শোভাযাত্রা, জলকেলি আর পার্বত্য অঞ্চলের সংস্কৃতিতে উৎসব উদযাপন করছেন তারা। এছাড়া রাঙামাটিতে কারাগারে নেচে গেয়ে নতুন বছর বরণ করলেন বন্দিরা। সবার প্রত্যাশা বৈষম্য দূর হয়ে শান্তি ফিরুক ধরায়। বাংলা বর্ষবরণের রং লেগেছে পাহাড়ি এলাকায়। জলকেলি, র্যালি, নাচ গানে বরণ করা হলো নতুন বছরকে। নববর্ষ উদযাপনে খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর তরুণ তরুণীরা মাতেন জলকেলিতে। তাদের আশা, পানি উৎসবের মধ্য দিয়ে ধুয়ে মুছে যাবে অতীতের সকল দুঃখ গ্লানি। টাংরাই উৎসব চলছে, আমরা সবাই আগ্রহের সাথে নাচে গানে অংশগ্রহণ করছি। অনেক পানি খেলা খেলছে, অনেক খুশি লাগছে আমার। তো আজকে আমাদের সঙ্গে উৎসবে হচ্ছে, আনন্দ লাগতেছে আমাদের। রাঙামাটিতে পৌরসভা চত্বর থেকে বের করা হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। র্যালি শেষে শহীদ আব্দুল আলী মঞ্চে ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আবহমান বাংলার সংস্কৃতি তুলে ধরেন নাচ গানে। সবার প্রত্যাশা ধরা থেকে দূর হোক বৈষম্য, বজায় থাকুক শান্তি। এদিকে জেলা কারাগারে নেচে গিয়ে বাংলা নববর্ষ উদযাপন করলেন কারাবন্দীরা। তাদের জন্য ছিল ঐতিহ্যবাহী খাবার। পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন এই বন্দীগুলো পয়লা বৈশাখ পাহাড়ি ভাষায় বিজু উৎসব পালন করতে পারছে না। সেই দৃষ্টিকোণ থেকে উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আমরা তাদের জন্য ক্ষুদ্র পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পিঠা উৎসবের আয়োজন করেছি। এছাড়া বান্দরবানে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে অংশ নেন শোভাযাত্রায়। পরে সাংস্কৃতিক ইনস্টিটিউটে উৎসব মাতিয়ে তোলেন পাহাড়ি বাঙালি বিভিন্ন বয়সের শিল্পীরা। শামিমা শাম্মী, সময় সংবাদ। দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 1432 পরনের আগে ভিডিও বার্তায় তিনি দুঃখ, বেদনা, অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। বলেন, পহেলা বৈশাখ আমাদের সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী পহেলা বৈশাখ উদযাপন করবেন বলে আশা ব্যক্ত করেন ডক্টর ইউনূস। সবাইকে সঙ্গে নিয়ে বৈষম্যহীন দেশ করার অঙ্গীকার জানান প্রধান উপদেষ্টা। পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব, বাঙালির সার্বজনীন উৎসব। পুরো পৃথিবীতে যেখানে যেখানে বাঙালিরা আছেন, আজ আমাদের সবার আনন্দের দিন। পহেলা বৈশাখ সম্প্রীতির দিন, মহামিলনের দিন, আজ সবাইকে আপন করে নেওয়ার দিন। এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। আসুন আমরা বিগত বছরগুলোর গ্লানি, দুঃখ, বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি। চলুন নতুন বাংলাদেশ গড়ে তুলি। সবাইকে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এবং একে এগিয়ে নিয়ে যেতে আমাদের সবাইকে সক্রিয় ভূমিকা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। অতীতের সব জঞ্জাল সরিয়ে নতুন বছরে আলোচনা ও ঐক্যের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপ সহ সব সমস্যার সমাধান হবে বলে আশা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে ফিরে সোমবার সন্ধ্যায় বিমানবন্দরে একথা বলেন তিনি। এদিকে বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু হয়েছে ঢাকায় আর দাফন হয়েছে দিল্লিতে।
নববর্ষের প্রথম দিন সোমবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফেরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিমানবন্দরে নেমে দেশের জনগণকে বৈশাখের শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল বলেন, অতীতের সব জঞ্জাল সরিয়ে বৈশাখ এক নতুন বাংলাদেশ তৈরি করবে। সেই সঙ্গে আলোচনা ও ঐক্যের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপ সহ সব সমস্যা সমাধান করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। আলোচনার মধ্য দিয়ে, ঐক্যের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। নিঃসন্দেহে আমরা এটা আমাদের মধ্যে ওই ঐক্য সম্ভব হবে এবং আমরা সফল হব। এর আগে সকালে রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সতীর্থ স্বজন আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিগত সময়ে মঙ্গল শোভাযাত্রার নামে ভিনদেশি সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছিল। 15 বছর 16 বছর অত্যন্ত পরিকল্পিতভাবে একটি বিদেশি সংস্কৃতির উপাদানগুলি আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। 5ই আগস্টের আন্দোলনের যে সফলতা, এটা ছিল আমাদের পদানত করে রাখার যে সাংস্কৃতিক অর্থনৈতিক যে আধিপত্যবাদী যে চক্রান্ত, সেটার বিরুদ্ধেও কিন্তু এই লড়াইয়ে বিজয়ী হওয়া। এদিন বিকেলে রমনার বটমূলে জাসাস বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে। বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে, আওয়ামী রাজনীতির মৃত্যু ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে। বাংলাদেশের হাজার বছরের আবহমান কালের লালিত যে সংস্কৃতি, পালিত যে সংস্কৃতি, সেই সংস্কৃতির বৃহত্তর জনগোষ্ঠীর সংস্কৃতি। এছাড়াও বাঙালি সংস্কৃতিকে ধারণ করে ভারতীয় সংস্কৃতি বর্জনের আহ্বান জানান বিএনপি নেতারা। কেন্দ্র পর্যন্ত। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের মানুষ দ্রুত সময়ের মধ্যে গণহত্যার বিচার ও সংস্কার দেখতে চায়। রাজধানীর ইস্কাটনে এনসিপির বৈশাখের অনুষ্ঠানে তিনি আরও বলেন, জুলাই আন্দোলন ব্যক্তি নয়, রাষ্ট্রের পরিবর্তনের জন্য হয়েছে। বর্ষবরণের সংস্কৃতিকে বিগত সরকার দলীয় হাতিয়ারে পরিণত করেছিল দাবি করে আগামীতে পহেলা বৈশাখ আরও বড় পরিসরে পালনেরও আশা প্রকাশ করেন তিনি। এ সময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, রাষ্ট্রের যে সংস্কার প্রয়োজন তা অন্তর্বর্তী সরকার করবে, এরপর যারা ক্ষমতায় আসবে তারা এই সংস্কার চালিয়ে নেবেন। আমাদের স্বল্প আয়োজন, যারা এই আয়োজনের সাথে এবং নববর্ষ আমাদের একটি সাংস্কৃতিক ঐতিহ্য, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ফলে যে সংস্কারের ধারাবাহিকতা চলছে, আমরা মনে করি এটি দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা উচিত। জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের এজেন্ডা সামনে নিয়ে এগোচ্ছে। আমরা মনে করি এই কার্যক্রমের মধ্যে দিয়ে আমাদের জাতিগত নবায়ন সম্ভব। পহেলা বৈশাখ বা নববর্ষের দিনটিতে এটাই আমাদের প্রত্যাশা থাকুক যে ফ্যাসিবাদের বিলোপে আমাদের রাষ্ট্র সংস্কারের কার্যক্রম চলমান থাকবে। ফ্যাসিবাদের প্রতীকে গণজুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন ও সেন্টার ফর বেঙ্গল স্টাডিজ নামক দুটি সংগঠন। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পায়রা চত্বরে এই কর্মসূচি হয়। বৈশাখী বিকেলে টিএসসির পায়রা চত্বরে জুতা নিক্ষেপ কর্মসূচি পালনে জড়ো হন অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশনের কর্মীরা। তাদের সঙ্গে যোগ দেন পথচারী থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ। শুরু হয় পলাতক স্বৈরাচারী শাসক শেখ হাসিনার গ্রাফিতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি। এই সিম্বলের প্রতি জুতা নিক্ষেপ করার মানে কি সব অপশক্তির বিরুদ্ধে জুতা নিক্ষেপ করে আমরা বছরটা শুরু করলাম। আয়োজকরা জানান, ভবিষ্যৎ ফ্যাসিবাদকে রুখতে তাদের এই বিশেষ আয়োজন। যারা মানুষের কণ্ঠরোধ করার অপচেষ্টা করবে, যারা দেশবিরোধী ষড়যন্ত্র করবে, তাদেরকেও রুখে দেওয়া হবে। যে সম্প্রীতি এবং ঐক্যের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, এর মধ্যে যে বিভাজন সৃষ্টি করতে চাইবে তাকে আমরা শক্ত হাতে দমন করব। ফ্যাসিজমের যে লানি, যে মানে লাঞ্ছনা, যে গ্লানি আমরা এতদিন বয়েছি, সেটার উপরে ঘৃণা নিক্ষেপের মধ্য দিয়ে আমরা ফ্যাসিজমকে আমরা বিদায় বলেছি। 24-এর গণ অভ্যুত্থানকে পুঁজি করে কোনো গোষ্ঠী যেন ফায়দা লুটতে না পারে, সেই হুঁশিয়ারিও দেন তারা। যারা বিশৃঙ্খলা তৈরি করবে তাদের আইনের আওতায় আনার আহ্বান জানান সাধারণ মানুষ। যারা বিশৃঙ্খলা করছে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এর যথাযথ ব্যবস্থা নেবেন, যাতে 24কে পুঁজি করে কেউ ফায়দা হাসিল না করতে পারে।
দেশ গঠনে তরুণদের সাবলীল অংশগ্রহণের আহ্বান জানিয়ে সুযোগ সন্ধানীদের দূরে রাখার পরামর্শ তাদের। তরুণরা ক্ষমতা আসুক এবং তাদের মাধ্যমে দেশটা পরিচালিত হোক নতুনভাবে, নতুন রূপে। সুন্দরভাবে কাটাতে পারবো আমরা, কোনো ভয় বা কিছু থাকবে না আমাদের দেশে, এইভাবে আমরা তৈরি হয়েছি। লোভ, হিংসা, ঘৃণা, অহংকার, দুর্নীতিমুক্ত সুন্দর একটা বাংলাদেশ আমি দেখতে চাই। এ সময় গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন করার আহ্বান জানান তারা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। শৈশব মানেই বন্ধুদের সঙ্গে দৌড়ঝাঁপ, হইচই, রঙিন দিন রাত। কিন্তু শহরের কংক্রিটের দেয়ালের ফাঁকে আটকে থাকা শিশুদের শৈশব যেন হারিয়ে যাচ্ছে নিঃসঙ্গতায়। খেলার মাঠের অভাব ও ব্যস্ত পারিবারিক জীবন শিশুকে গড়ে তুলেছে একা, নিঃসঙ্গ ও আবেগশূন্য মানুষ হিসেবে, যার অনেকটাই ব্যতিক্রম গ্রামের শিশুদের ক্ষেত্রে। গ্রামের চেয়ে শহরের শিশুরা হচ্ছে অতিরিক্ত প্রযুক্তি নির্ভর, যা শিশুদের মানসিক স্বাস্থ্যের উপর ফেলছে নেতিবাচক প্রভাব। সমাজবিজ্ঞানীরা বলছেন, শিশুদের জন্য প্রয়োজনীয় খেলার মাঠ নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজন রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা নিশ্চিত করা। কংক্রিটের দেয়ালে বন্দি জীবন, আলো আঁধারির মাঝে তীব্র এক দীর্ঘশ্বাস। শূন্যতা কাটাতে বারান্দার গ্রিল পেরিয়ে ওপাশে বন্ধু খোঁজার চেষ্টা, দূরত্বের মাঝেও খেলার সঙ্গী খোঁজার ব্যাকুলতা নিয়ে এভাবেই শহুরে শৈশব কাটছে প্রজ্ঞার। দল বেঁধে মাঠে হাড়ে রেড়ে করে দৌড়, বাঁধনহারা দুরন্ত শৈশব। কালের পরিক্রমায় সবই এখন স্মৃতি, সম্পর্কের সীমানাও যেন এখন আটসাট। তাই তো ঘরের কোণে বসে মোবাইলে কার্টুনের রঙিন দুনিয়ায় হারিয়ে যাওয়া শহরের শিশুদের নেই কোনো বন্ধুত্ব, নেই খেলায় মেতে ওঠার আনন্দ। শহরের এই শিশুদের কাছে একমাত্র বিকেলের ছাদ কিংবা বাসার গ্যারেজই যেন একান্ত নিজের রাজ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে একটি শিশুর সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন 1 ঘন্টা শারীরিক সক্রিয়তা, যা শহরের শিশুরা একেবারেই পাচ্ছে না। এর ফলে তারা রঙিন শৈশব তো হারাচ্ছে বটেই, তার সাথে তারা হয়ে পড়ছে অতিরিক্ত প্রযুক্তি নির্ভর। তবে ব্যতিক্রম গ্রামের শিশুদের বেলায়। নদীর পানিতে ডুব সাঁতার, বন্ধুদের সাথে খুনসুটি, গল্পে শৈশব এখানে মুক্ত পাখির মতো, যেন বইয়ের বাইরে শেখার আছে এক বিশাল জগৎ। এই শিশুদের ছেলেবেলা রঙিন হয় প্রকৃতির অফুরন্ত রঙে, দিন কাটে একান্ত পারিবারিক আবহে। গবেষণা বলছে, শহরের শিশুরা ঘরের বাইরে খেলার সুযোগ পায় দিনে গড়ে 1 থেকে 2 ঘন্টা, যেখানে গ্রামের শিশুরা পায় 4 থেকে 5 ঘন্টা। এছাড়াও 2022 সালে প্রকাশিত এক গবেষণা অনুসারে দেশের স্কুলগামী কিশোর কিশোরীদের 73.5% মাঝেই রয়েছে মানসিক চাপজনিত লক্ষণ, যার মধ্যে গ্রামীণ কিশোর কিশোরীদের মধ্যে চাপ দেখা যায় সবচেয়ে কম, যা প্রায় 32%। দীর্ঘদিন একাকিত্ব নিয়ে শৈশব পার করছে যেসব শিশু, তাদের মানসিক বিকাশে পড়ছে নেতিবাচক প্রভাব। ধীরে ধীরে এই শিশুরা হয়ে পড়ে অন্তর্মুখী, কমে সামাজিক দক্ষতা। মনোবিদরা বলছেন, প্রযুক্তি নির্ভর হওয়ায় বিষণ্ণতা ও উদ্বেগের শিকার হতে পারে তারা। কমিউনিকেশন স্কিল বলেন বা অন্যান্যদের সাথে বিভিন্ন অ্যাডভার্স সিচুয়েশন বা বিভিন্ন এনভায়রনমেন্টে, বিভিন্ন সোশ্যাল সিচুয়েশনে ওদের এই ক্যাপাবিলিটিটা কম্পারেটিভলি গ্রামের বাচ্চাদের তুলনায় একটু পুয়ার। এটা স্ক্রিন অ্যাডিকশানটা, ইন্টারনেট বা গেমিং বলেন বা পর্ন অ্যাডিকশান বলেন, এটা ওদের মধ্যেও বেশ কমন। গ্রামের বাচ্চার হয়তো 2-5%, 10% প্রবলেম হতে পারে, কিন্তু শহরের বাচ্চার ক্ষেত্রে আমার কাছে মনে হয় অধিকাংশ 80-90% নিরাপত্তার ক্রাইসিসটা দূর করতে পারে এবং কিছু দৃশ্যমান মেজার নিতে পারে। খেলাধুলার মাঠ এবং এক্সটেন্ডেড পরিবার বাসা নিয়ে আসলাম এবং আমরা তাদের সাথে বাচ্চাদের সময় কাটাতে দিলাম এবং এক্ষেত্রে তারাও মূল্যবোধের শিক্ষিত হলো। প্রযুক্তির নেতিবাচক প্রভাবে গ্রামের শিশুদের রঙিন শৈশবও ধীরে ধীরে হচ্ছে ধূসর। সেজন্য শহর কিংবা গ্রাম সবখানেই প্রয়োজন শিশুর বাড়তি যত্ন ও সুরক্ষা, যাতে প্রতিটি শিশুই তার শৈশবকে মনে রাখতে পারে রঙিন জলছবির মতো। না হয় আক্ষেপে পূর্ণ তার শৈশবের দায়ভার বর্তাবে আমাদের সবার উপর। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। মাছের প্রজনন বেড়ে ওঠা নিশ্চিত করতে প্রথমবারের মতো ভারতের সঙ্গে মিল রেখে বঙ্গোপসাগরে মাছ ধরার উপর 58 দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে মধ্যরাত থেকে। এ নিষেধাজ্ঞায় কর্মহীন হয়ে পড়েছেন ভোলা ও পটুয়াখালীর সমুদ্রগামী জেলেরা। পরিবার পরিজন নিয়ে চরম দুশ্চিন্তায় তারা। নিষেধাজ্ঞাকালীন জেল জরিমানা এড়াতে ইতিমধ্যে সাগর থেকে ঘাটে ফিরে এসেছে অধিকাংশ ফিশিং ট্রলার।
জেলেরা জানান জাটকা সংরক্ষণের জন্য মার্চ এপ্রিল 2 মাস মেঘনা ও তেঁতুলিয়ায় নিষেধাজ্ঞা চলছে। এর মধ্যে আবারও সমুদ্রে মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা। বছর জুড়ে একের পর এক নিষেধাজ্ঞার কবলে পড়ে তারা অনেকটা নিঃস্ব। বাড়ছে ধার তেনার বোঝা। তবে এসব জেলেদের খাদ্য সহায়তার কথা জানিয়েছে মৎস্য বিভাগ। এ বিষয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালীর আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে আছেন সহকর্মী সিকদার জাবির হোসেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সময়টি সামুদ্রিক মাছ, বিশেষ করে ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এই সময়টিতে বঙ্গোপসাগর থেকে উপকূলবর্তী এলাকায় উঠে এসে ইলিশ সহ অন্যান্য মাছ প্রজনন করে। আর এই প্রজনন নিরাপদ করার জন্যই মৎস্য বিভাগ প্রতি বছর এই নিষেধাজ্ঞা জারি করে থাকে। বাংলাদেশ সহ আশপাশের আরও কয়েকটি দেশও এই বঙ্গোপসাগর উপকূলে নিষেধাজ্ঞা জারি করে থাকে, বিশেষ করে ভারত, মিয়ানমারও নিষেধাজ্ঞা জারি করে থাকে। আমরা দেখেছি প্রতি বছর 65 দিনের নিষেধাজ্ঞা জারি করে সরকার, আর সেই নিষেধাজ্ঞা থেকে কমিয়ে এবার 58 দিন নিষেধাজ্ঞা জারি করেছে। পাশাপাশি এই নিষেধাজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে। জেলেদের যে দীর্ঘদিনের দাবি, পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে নিষেধাজ্ঞার দাবি জানানো হচ্ছিল দীর্ঘদিন ধরে, সেই দাবিটি কিন্তু এবার বাস্তবায়ন হয়েছে। সরকার সেই দাবিটি আমলে নিয়ে এবার পার্শ্ববর্তী দেশের সঙ্গে মিল রেখে এবার নিষেধাজ্ঞা জারি করেছে। তো বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের যে গবেষণা, সেখানে আসলে দেখা গেছে প্রজননকালে মাছ ধরা বন্ধ থাকলে পরবর্তী মৌসুমে ইলিশের উৎপাদন প্রায় 20 থেকে 25% বৃদ্ধি পায়। সে কারণেই কিন্তু সরকার এই নিষেধাজ্ঞা জারি করে থাকে। আর মূলত ইলিশ রক্ষায় উপকূলীয় অনেক দেশেই কিন্তু প্রতি বছর নির্দিষ্ট সময়ের জন্য সমুদ্রগামী মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকে। এরই ধারাবাহিকতায় কিন্তু আজ 15 এপ্রিল থেকে শুরু হচ্ছে 58 দিনের বঙ্গোপসাগরের সর্বাত্মক মাছ ধরার নিষেধাজ্ঞা, যা চলবে 11 জুন পর্যন্ত। অন্যদিকে প্রতিবেশী দেশ ভারতও 15 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত তাদের সমুদ্র সীমায় মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে। অর্থাৎ দুদেশের সমন্বিত এই উদ্যোগ বৃহৎ পরিসরে সামুদ্রিক জীববৈচিত্র্য, মাছের প্রজননে সহায়ক পরিবেশ সৃষ্টি করবে। আমরা এর আগে দেখেছি বিগত বছরগুলোতে বাংলাদেশে যখন নিষেধাজ্ঞা চলতো, সেই সময়ে ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে নির্বিঘ্নে মাছ শিকার করত। অর্থাৎ বাংলাদেশের নিষেধাজ্ঞা যখন চলতো, সেই নিষেধাজ্ঞা শুরুর 39 দিন আগেই কিন্তু ভারতের সমুদ্র সীমায় নিষেধাজ্ঞা শেষ হয়ে যেত। আর এই 39 দিনই কিন্তু এই ভারতের জেলেরা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ শিকার করত, যাতে করে বাংলাদেশের যে নিষেধাজ্ঞার যে ফল, সেই সুফল কিন্তু বাংলাদেশের জেলেরা পেত না। বাংলাদেশের জেলেরা এই নিষেধাজ্ঞার সময়কালে খেয়ে না খেয়ে কষ্ট করে দিন পার করলেও ভারতের জেলেরা কিন্তু ঠিকই মাছ শিকার করে নিয়ে গেছে। এই অভিযোগ জেলেদের ছিল দীর্ঘদিনের। সেই অভিযোগ কিন্তু এবার নিরসন হয়েছে, সরকার সেটি সমাধান করেছে। জেলেদের দাবিকে আমলে নিয়ে তারা এবার ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখেই নিষেধাজ্ঞা শুরু করেছে। এটি আসলে জেলেদের জন্য একটি ইতিবাচক বার্তা। তো এতটুকুই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালী থেকে। ভারতের একতরফা পানি প্রত্যাহারে নাব্য সংকটে কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র এবং দুধকুমার সহ 16টি নদ নদী, পানিশূন্য 2 শতাধিক খাল ও বিলেতে মারাত্মক প্রভাব পড়েছে জীবন জীবিকা ও জীববৈচিত্র্যে। বছরের পর বছর ধরে এই অবস্থা চলতে থাকলেও এসব নদ নদীতে পানি ধরে রাখার কোনো পদক্ষেপই নেয়নি সংশ্লিষ্ট দফতর। জামিল মিয়ার ছবিতে বাদশাহ সৈকতের রিপোর্ট। শুকিয়ে গেছে নদীর তলদেশ, কোথাও কোথাও সামান্য পানি থাকলেও নেই প্রবাহ। নদীর বুক জুড়ে ধুধু বালুচর, চাষাবাদ হচ্ছে ফসলও। কুড়িগ্রামে জালের মতো বিস্তার করে আছে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার সহ 16টি নদ নদী। এসব নদ নদীর উৎসমুখ ভারতে পানি সরিয়ে নিচ্ছে। এ কারণে প্রতি বছর বর্ষার পরপরই পানি শূন্য হয়ে পড়ছে নদ নদীগুলো। শুকিয়ে গেছে 2 শতাধিক খাল বিলও। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নদীপাড়ের বাসিন্দারা। কৃত্রিম সেচ দিয়ে করতে হচ্ছে চাষাবাদ। নদীতে মিলছে না মাছও। প্রকৃতি ও নদী নির্ভর জীবন বাঁচাতে যে কোনো উপায়ে সারা বছরই নদীতে পানি ধরে রাখার দাবি তাদের। নদীতে মাছ হবে কেমনে, পানি নাই অবস্থা, নদী গোটায় মরুভূমি হয়ে আছে, আবাদ হচ্ছে না। এখন আমরা মাছ মারিবার পাই না, খাইতেও পারি না,
আমরা আবাদ কৃষিও করতে পারি না। আমরা সবসময় চাই আমাদের নদীর মধ্যে পানি থাক। এসব নদ নদীর তলদেশ ভরাট হওয়ায় বর্ষা মৌসুমে উজানের ছেড়ে দেয়া পানিতে প্লাবিত হয়ে ক্ষতি হচ্ছে ঘরবাড়ি ও ফসলের। আবার শুকনো মৌসুমে পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় পানি। এইদিকে চর পড়ছে, ওইদিকে নদী চলে গেছে, পূর্বের থেকে পশ্চিম দিকে চলে গেছে নদী। এখন মানুষের চাষ করা বিরাট সমস্যা হয়ে গেছে। ধরলা ও তিস্তা খননের মাধ্যমে নাব্য ফিরিয়ে আনার পরিকল্পনার কথা জানালেও নদীর ভাটির দিকে স্থাপনা নির্মাণ করে পানি ধরে রাখার কোনো প্রকল্প নেই বলে জানান সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা। তিস্তা খননের মাধ্যমে কিছু নদীর নাব্যতা বৃদ্ধি প্লাস পানি ধরে রাখার এর ব্যবস্থা হবে। আমাদের ভাটির দিকে কোনো স্ট্রাকচার নির্মাণ করে পানি ধরে রাখার মতো কোনো এখনো ওরকম কোনো প্রকল্পের আমরা উদ্যোগ নেওয়া হয়নি। জেলার উপর দিয়ে প্রবাহিত ছোট বড় 16টি নদ নদীর মধ্যে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার প্রধান নদ নদী। 9 উপজেলায় রয়েছে 2 শতাধিক খাল ও বিল। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে বেকায়দায় ফেলে রাজনৈতিক চাপ সৃষ্টি করতেই ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে ভারত, এমন অভিযোগ ব্যবসায়ীদের। তবে সংকট উত্তরণে চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে কার্গো সুবিধা নিশ্চিতের পাশাপাশি ইউরোপ এবং আমেরিকান রুটে চলাচলকারী বিদেশি কার্গো বিমান সংস্থাগুলোকে বাংলাদেশে ব্যবসার সুযোগ সৃষ্টির তাগিদ তাদের। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গার্মেন্টস ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে ভারতের বিমানবন্দর হয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রতি কেজি পণ্য পাঠাতে খরচ হয় $3.10, তবে সময় লাগে 10 থেকে 12 দিন। তার বিপরীতে সরাসরি ঢাকা থেকে বিমানে করে পণ্য পাঠাতে $4.65 থেকে $5.20 খরচ হয়, কিন্তু সময় কমে আসে 6 থেকে 8 দিনে। এখন আমাদের সরকারের উচিত ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্ট না হয়ে আমাদের বিমানবন্দরগুলোকে সক্ষম করা এবং বিদেশি এয়ারলাইন্সগুলিকে বাংলাদেশে যেন সহজে আসতে পারে, স্বল্প মূল্যে মাল নিতে পারে, সেদিকে নজর দেওয়া। জাহাজে পণ্য পাঠানোর ক্ষেত্রে যাবতীয় খরচ বিদেশি বায়ার প্রতিষ্ঠান বহন করলো, বিমানে পাঠানোর ভাড়া গার্মেন্টস মালিকদেরকেই পরিশোধ করতে হয়। কিছুটা কম খরচে এয়ার শিপমেন্ট করতে গত 3 বছরের বেশি সময় বাংলাদেশি গার্মেন্টস ব্যবসায়ীরা ভারতকে বেছে নিয়েছিল, কিন্তু ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের সিদ্ধান্ত কিছুটা সংকটে ফেলেছে বাংলাদেশের ব্যবসায়ীদের। তবে তা অনেকটা সাময়িক বলে মত তাদের। এয়ার শিপমেন্ট হয় এই কারণে যে বেশিরভাগ আমরা প্রোডাকশনটা ঠিকমতো করতে পারি না, কারণ ফুল র ম্যাটেরিয়ালসটা ইম্পোর্ট করে যে লিড টাইমটাতে আমরা এক্সপোর্ট করতে হয়, টাইম আমরা কভার করতে পারি না। টাইমিংয়ের ক্ষেত্রে গিয়ে অলমোস্ট কার্গো কিন্তু আমাদের এয়ার করতে হয়। মূলত ভারত থেকে চলাচলরত কার্গো বিমানের স্পেস খালি পেলেই বাংলাদেশি গার্মেন্টস ব্যবসায়ীরা পণ্য পাঠাতেন, কিন্তু ভারতের পক্ষ থেকে ট্রান্সশিপমেন্ট বাতিলের ক্ষেত্রে যে কার্গো জোটের কথা বলা হচ্ছে তা মানতে নারাজ বাংলাদেশি ব্যবসায়ীরা। ভারতের এই সিদ্ধান্তকে রাজনৈতিক বলে মনে করছেন তারা। হঠাৎ করে কোনো জিনিস এভাবে বাতিল করার কোনো নিয়ম নাই। এটার জন্য আমরা একটা বৈরী পরিবেশের মধ্যে আমরা পড়ে গেছি, কারণ কাস্টমার্সে মাল দেওয়া, সঠিক সময় মাল যাওয়া, অন্য রুট আমাদের সিলেকশন করা, এটার জন্য আমাদের জন্য একটা বিব্রতকর একটা পরিস্থিতি হয়েছে। ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর সুযোগ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। বিশেষ করে বাংলাদেশ থেকে যাত্রীবাহী বিমানে করে ইউরোপ, আমেরিকায় পণ্য পাঠাতে হয় বলে ভারতের তুলনায় খরচ কিছুটা বেশি। এক্ষেত্রে কার্গো বিমান দিয়ে পণ্য পাঠানোর সুযোগ সৃষ্টি হলে বাংলাদেশও তার খরচ কমে আসবে। বাংলাদেশ থেকে যদি আমরা ইউরোপের যে কোনো একটি ফ্রি কান্ট্রি যেমন হল্যান্ডে একটি সরাসরি কার্গো ফ্লাইট চালু করি, এছাড়া ইউএসের সাথেও যদি ক্যাথে প্যাসিফিক বা সিঙ্গাপুর এয়ারলাইন্সের মাধ্যমে আমরা ডিরেক্ট কার্গো সার্ভিস চালু করি, তাহলে আমার মনে হয় না এটা খুব বেশি সমস্যার সম্মুখীন হব। চলতি অর্থ বছরের 8 মাসে 26.79 বিলিয়ন এবং 2023-24 অর্থ বছরে 36.15 বিলিয়ন মার্কিন ডলার গার্মেন্টস পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। এর মধ্যে 2024 সালের জানুয়ারি থেকে 2025 সালের মার্চ পর্যন্ত 15 মাসে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা নিয়ে রপ্তানি হয়েছে মাত্র 5,640 কোটি টাকা মূল্যের 35,000 মেট্রিক টন পণ্য। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের সিদ্ধান্ত বাংলাদেশের জন্য সাময়িক সংকট মাত্র, কারণ গত 4 দশকে বাংলাদেশের তৈরি পোশাক খাত এর চেয়ে বড় চ্যালেঞ্জ এবং সংকট মোকাবেলা করে এসেছে। তাই গার্মেন্টস ব্যবসায়ীরা আশা করছেন বিকল্প রূপ তৈরি করা গেলে এই সংকট সহসাই কাটানো যাবে। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। ডলারের বিনিময় হার পুরোপুরি বাজারের উপর ছেড়ে দিতে আবারও চাপ দিচ্ছে আইএমএফ।
তা করা হলে মুদ্রা বাজারে স্থিতিশীলতা আসবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তবে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত কার্যকর করার পক্ষে ব্যাংকাররা। বাংলাদেশ ব্যাংকও বলছে নজরদারিতে রেখেই বাজার ভিত্তিক করা হবে ডলারের দাম। বিস্তারিত সাইফুল ইসলামের রিপোর্টে। ডলারের বাজার নিয়ন্ত্রণে গেল বছরের ৮ মে ক্রলিং পেগ পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাংক। তবে ১০ টাকা বাড়িয়ে প্রতি ডলারের ভিত্তিমূল্য নির্ধারণ হয় ১১৭ টাকা। এর চেয়ে ২% বেশি কমে কেনাবেচা হওয়ার কথা ছিল। তবে কিছুদিন ১২০ টাকায় বিনিময় হলেও পরে দাম উঠে যায় ১২৬ থেকে ১২৭ টাকায়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এ ধরনের ব্যবস্থাকে উঠিয়ে দিয়ে মুদ্রা বিনিময় হার পুরোপুরি বাজারের উপর ছেড়ে দেওয়ার কথা বলছেন। এতে সমর্থন দিচ্ছেন অর্থনীতিবিদরা। IMF এর যেটা পরামর্শ ছিল যে পরীক্ষামূলকভাবে প্রথমে আপনারা ছেড়ে দিতে পারেন, তারপর যদি দেখেন যে এরপরে ভলাটিলিটি অনেক বেড়ে গেছে আবার ক্রলিং পেগে ফিরে আসতে হবে, যে বাজারকে আরও ক্লোজলি মনিটর করবেন, আরও কন্ট্রোল ব্যবস্থা নিতে পারেন। কাজে অন্তত পরীক্ষামূলকভাবে ছাড়ার সময় তো এটাই। ডলারের বাজার পুরোপুরি স্থিতিশীল হয়নি উল্লেখ করে ব্যাংক কর্মকর্তারা বলছেন চিন্তা ভাবনা করেই বাজারের উপর ছেড়ে দেয়া উচিত হবে। ইন্টারব্যাংকটা যেদিন আমরা বুঝতে পারবো পুরোপুরি অ্যাক্টিভ হয়ে গেছে, যেদিন আমরা দেখতে পাবো যে মার্কেট ডিপেন্ডেন্সির রেমিটেন্স থেকে ইন্টারব্যাংকের উপর সবচেয়ে বেশি, এটা আমরা 22-এর আগে দেখতে পেয়েছি, ওই রকমটা হতে পারলে হয়তো আমরা বুঝতে পারতাম যে দিস ইজ দ্য টাইম। এখন যেহেতু ওই পর্যায়ে আমরা যেতে পারি নাই, এবং আমি এখনও দেখছি যে মাঝে মাঝে একটা টাইটনেস আসে, সো একটা অনিশ্চিত অবস্থা আছে। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে আগামীতে ডলার বাজারমুখী হবে এবং মুদ্রা বাজারে যাতে কোনো ধরনের অস্থিরতা না থাকে সেজন্য নজরদারিও থাকবে। বৈদেশিক মুদ্রা ফরেন এক্সচেঞ্জের যে এক্সচেঞ্জ রেট এটা বাজারমুখী হবে, এবং বাজারমুখী যাতে হয় বাংলাদেশ ব্যাংক সেই বিষয়ে কাজ করবে, এবং এই জন্য যতটুকু নিয়ন্ত্রণ রাখা দরকার বাজারমুখী করার জন্য সেটুকু নিয়ন্ত্রণও বাংলাদেশ ব্যাংক সংরক্ষণ করবে। বর্তমানে ডলারের আন্তঃব্যাংক বিনিময় হার ১২২ টাকা, তবে খোলা বাজারে ১২৪ থেকে ১২৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের সিআরবি মালিপাড়া বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামের গোয়ালপাড়া তুলাতুলি এলাকায় আমরা আছি। এখানে কিন্তু ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে এবং আমরা আসার পর যেটি দেখেছি ফায়ার সার্ভিস কিন্তু এখানে কিন্তু এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে, এবং এখানকার এলাকাবাসী যারা রয়েছে তারাও আমরা দেখছি সবাই একসাথে মিলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে, এবং আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে সেই বিষয়টি বলা যায়। তবে ভোর রাত 4টা থেকে 4:30টার মধ্যেই কিন্তু এখানে আগুনের সূত্রপাত ঘটে। এখানে 25 থেকে 30টি পরিবার আসলে বসবাস করে, এবং এখানে এসে আমরা যেটি দেখেছি অনেকটা গিঞ্জি পরিবেশে সবাই একসাথে কিন্তু বসবাস করে, যে কারণে আগুন দ্রুত কিন্তু চারদিকে ছড়িয়ে পড়ে। ভোরে আপনার 4:30 থেকে 5টার মধ্যে আগুন লাগার খবর পাওয়ার পরে ফায়ার সার্ভিসের প্রথমে 2টি ইউনিট কিন্তু এখানে আসে আগুন নিয়ন্ত্রণে, এরপর আরও একটি ইউনিট কিন্তু এখানে এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি আগুন নিয়ন্ত্রণে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আমরা এসে যেটি দেখেছি এখানে প্রায় বেশিরভাগ ঘরেই কাঁচা পাকা হওয়ার কারণে ঘরগুলো একেবারেই পুরোপুরি পুড়ে গেছে বলা যায়, এবং এখানকার যারা বসবাস করতেন সাধারণ মানুষজন যারা রয়েছে তারা দেখছি কেউই কোনো কিছুই কিন্তু বের করতে পারেনি, অনেকটা নিঃস্ব অবস্থা রয়েছে সাধারণ মানুষজন। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা কিভাবে আগুন লেগেছে সেটি কিন্তু প্রাথমিকভাবে আমরা এখনো বলতে পারিনি। যখন ফায়ার সার্ভিস পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনবে তখন হয়তো তদন্ত করে দেখা হবে যে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে, কারণ বেশিরভাগ মানুষই কিন্তু ঘুমন্ত অবস্থায় ছিল। এই ঘুমন্ত অবস্থায় থাকার কারণেই কিন্তু যে কোনো একটি ঘর থেকে কিন্তু আগুনের সূত্রপাত হয়েছে। এবং আমরা জানি চট্টগ্রামের এই যে গোয়ালপাড়া তুলাতুলি যে এলাকাটি এটি একটি অনেকটা ঘিঞ্জি এলাকা, পাশাপাশি লাগানো প্রায় বিভিন্ন মালিপাড়া বিভিন্ন মানুষের কিন্তু বসবাস, সেই কারণে আগুন আরও ভয়াবহ হতে পারত। তবে আমরা দেখছি এখানে ইতিমধ্যে কিন্তু 25 থেকে 30টি ঘর একেবারে পুরোপুরি কিন্তু পুড়ে গেছে, সেই বিষয়টি কিন্তু আমরা দেখছি, এবং মানুষজন কিন্তু এখান থেকে কোনো জিনিসপত্রই কিন্তু বের করতে পারেনি। যারা চেষ্টা করেছেন তাদের যে মূল্যবান জিনিসপত্র ছিল, ঘরের যে আসবাবগুলো ছিল বা মূল্যবান সম্পদ ছিল সেগুলো বের করার চেষ্টা করেছেন, কিন্তু কোনো কিছুই কেউ বের করতে পেরেছেন সেমনটি কিন্তু আমরা আসলে দেখছি না। যে ঘরগুলো ছিল বেশিরভাগ ঘরই কিন্তু পুরোপুরি একেবারেই পুড়ে গেছে, এবং এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা অনেকটাই
অভিযোগ করে বলছেন তারা কোনো কিছুই কিন্তু বের করতে পারেনি। তবে যেটি বিষয় সেটি হচ্ছে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা কিভাবে আগুন লেগেছে সেটি যখন পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনা হবে তখন হয়তো ফায়ার সার্ভিসের সাথে কথা বলে আমরা জানতে পারবো। আমরা একটু কয়েকজনের সাথে কথা বলতে চাই। কয়টার দিকে আগুনের সূত্রপাত হয়েছে বা কিভাবে লেগেছে, আপনারা কি চেষ্টা করেছেন? আনুমানিক 5:30 থেকে 6টার ভিতরে লাগছে। সবাই তো এই টাইমে ঘুমেই ছিল, সেটা আমি কেউ কিছু বের করতে পারেনি। সেই কারণে আগুন লাগছে ওই পাশে একটা ঘর থেকে, পাশের ঘর একটা হিন্দু আছে, মহিলা আছে, ওরা এখানে গিয়া দিছে, আসন ঘরে গিয়া দিছে, ওইখান থেকে লাগছে আগুনটা। এখানে প্রায় আপনার নাইলে 20 পরিবার থাকে। কিছু বাইর করতে পারে না, সব জলি ছাই হয়ে গেছে, টাকা পয়সা যা ছিল সব কিছু ছাই হয়ে গেছে। ধন্যবাদ। আমরা স্থানীয় একজনের সাথে কথা বলছিলাম, যার এখানে একটি ঘর রয়েছিল। তিনি বলছেন কোনো একটি ঘর থেকে কিন্তু এখানে আগুনের সূত্রপাত হয়েছে, সেই কারণেই যে 25 থেকে 30টি লাগানো একদম ঘর রয়েছে, বেশিরভাগ ঘরই কিন্তু পুরোপুরি পুড়ে গেছেন এবং ওনাদের যে মূল্যবান সম্পদগুলো রয়েছে, টাকা পয়সা কিংবা গহনা কিংবা ঘরের যে মূল্যবান আসবাবপত্র, কোনো কিছুই তারা বের করতে পারেনি। তার কারণ হচ্ছে সবাই ঘুমন্ত অবস্থায় ছিল এবং ভোর রাতে আগুনটি লাগার কারণে মানুষ কিছু বুঝে ওঠার আগেই আসলে আগুনের যে লেলিহান শিখা, সেই লেলিহান শিখায় কিন্তু একেবারেই পুরোপুরি সবকিছু পুড়ে গেছে। সেই বিষয়টি কিন্তু আমরা এখানে আসার পরে দেখতে পাচ্ছি এবং এখানে এই মুহূর্তে ফায়ার সার্ভিস কিন্তু আগুন নিয়ন্ত্রণের এখনো কাজ চালিয়ে যাচ্ছেন। ফায়ার সার্ভিসের প্রথমে যে 2টি ইউনিট এসেছিল, পার্শ্ববর্তী এলাকার যে 2টি ইউনিট আছে, তারা সাথে সাথে খবর পাওয়ার পরেই তারা ঘটনাস্থলে আসে। কিন্তু তার আগেই যেহেতু বেশিরভাগ ঘর কাঁচা পাকা হওয়ার কারণে আপনারা আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন আগুন এক ঘর থেকে অন্য ঘরে কিন্তু দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। সেই কারণে আগুন নিভাতে প্রথমে এলাকাবাসী কিন্তু সবার আগে ঝাঁপিয়ে পড়েন এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিস কিন্তু আগুন নিয়ন্ত্রণে তারা চেষ্টা চালিয়ে যায়। তার আগেই কিন্তু আমরা এখানে আসলে দেখছি বেশিরভাগ ঘরই একেবারে পুরোপুরি পুড়ে গেছে। এখানকার যারা সাধারণ মানুষজন জীবনযাপন করে তারা বলছেন তারা কোনো কিছুই কিন্তু বের করতে পারেনি, যে কারণে তাদের যে মূল্যবান জিনিসপত্র রয়েছে সব কিন্তু একেবারে পুড়ে গেছে। সেই বিষয়টি কিন্তু আমরা এখানে এসে দেখছি, আমরা একেবারে নিঃস্ব হয়ে গেছে সেই বিষয়টি কিন্তু বলা যায়। তবে আমরা যে গোয়ালপাড়ার মালিপাড়া এলাকা, এই এলাকায় কিন্তু অনেকটা ঘিঞ্জি এলাকা, আপনারা আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন। আগুনের যখন আগুন লাগে আমরা যখন এসে শুনেছি আগুনের তীব্রতা কিন্তু অনেকটাই বেশি ছিল। প্রথমে যারা এলাকাবাসী রয়েছে তারা প্রথমে সবার আগে কিন্তু আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যায় এবং এরপরে আমরা দেখেছি একে একে কিন্তু আশেপাশে মানুষজন যারা রয়েছে তারাও সবাই কিন্তু এখানে আগুন লাগার পরে ছুটে আসে এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে। ফায়ার সার্ভিসের প্রায় 2টি ইউনিট এবং এখন আরও একটি ইউনিট বেড়েছে, 3টি ইউনিট এখানে কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে আমাদের ক্যামেরায় যতটুকু দেখা যাচ্ছে আসলে কোনো কিছুই আর এখানে অবশিষ্ট নেই, বেশিরভাগ সব কিছু কিন্তু এখানে পুড়ে গেছে। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই। আপনার কি আছে এখানে? আর বেশিরভাগ পুড়ে গেছে কি? হ্যাঁ, চাচি শাশুড়িদের সব পুড়ে গেছে, কিছুই এবার রক্ষা করতে পারছে বলে মনে হয় না। আমি তো যাইতেও পারতেছি না ওইদিকে মানুষের কারণে, পুড়ে গেছে কিচ্ছু নাই। আপনারা কয়টার দিকে শুনতে পেরেছেন যে আগুন লেগেছে? আমরা বরাবর 6টার দিক থেকে শুনতে পারছি। 6টার দিক থেকে বরাবর 45 মিনিট পর্যন্ত অনেক আগুন জ্বলছে। এখন একটু নিয়ন্ত্রণে আসছে। এখন আল্লাহ রক্ষা করার মালিক, আল্লাহ যতটুকু করছে এখানে কিছু করার নাই। মানে কোনো কিছুই তো বের করা যায়নি না, কিছু টুকটাক করা গেছে কিন্তু কিছু অনেক কিছুই করতে পারে নাই। টুকটাক বলতে সিলিন্ডার গ্যাসটা ভয়াবহিত হয়ে বের করছে কি, এছাড়া আর কিছু না। ধন্যবাদ। আমরা একজন সাথে কথা বলছিলাম, আসলে যিনি বলছেন আগুনের তীব্রতা এত বেশি ছিল যখন আগুন লেগেছে। আসলে আমরা আরেকজনের সাথে কথা বলি। কিছু নাই আমার কিছু নাই। আমার 70,000 টাকা গেছে, আমার যে 30,000 দিছে, ছোট মাইয়া 20,000 টাকা দিছে, ফুতে কালকে বেতনের টাকা দিছে, বউয়ের গয়না, নতুন বিয়ে করে বউ আনছি, কিচ্ছু নাই আমার। আমি একটা অন্য বাইর করতে পারছি না, আমার কিছু নাই ভাই, আমার কিছু নাই। আমি বুড়াইতে 6 রোজার ভাত খাইছি, তখন বাজে 4:10 পান মুখে দিছি, গদ্দরাইয়া কুলি করছি, একে ম্যাক্সিমাম লাগছে যে 5টায়। আমি কই যে আমার গড়িতে এলাম বাজে, এমনি লইরা এলাম বাজলে আমি উঠতে ফজর নামাজটা পড়মু। এই শুইছি মানে 5টা বাজে নাই 5টা, আমি উঠমু এলাম বাজার লগে আমার গড়িতে এলাম বাজে, এমনি লইরা বড় করে জোরে এলাম বাজে। আমি আর উঠতে পারছি না, কিছু বের করতে পারেন না। এইটাও বাইর করতেছে না, এইটাও আরেকজনের করতে জানছি। এই শুধু ম্যাক্সিটা বাইর করছি, একটা ম্যাক্সিও বাইর করতে আসছি না, কিচ্ছু না।
কিচ্ছু বের করতে পারছি না। ধন্যবাদ। আমরা আসলে এখানকার যারা মানুষজন রয়েছে সবার সাথে কথা বলতে যে যেটি আসলে জানতে পারছি, যখন আগুন লেগেছে 5:30 বা 6টার মধ্যে, তখন আগুনের যে লেলিহান শিখা এত বেশি থাকার কারণেই এখানে কিচ্ছু আসলে বের করা সম্ভব হয়নি। প্রায় 25 থেকে 30টি লাগানো ঘর রয়েছে, সেই ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই পুরোপুরি কিন্তু পুড়ে গেছে, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখন আগুন হয়তো অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস, কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকার কারণে এখানে পার্শ্ববর্তী যে ঘরগুলো রয়েছে একটি ঘর থেকেও কিন্তু আসলে তেমন মূল্যবান কোনো জিনিসপত্র তারা বের করতে পারেনি। একটু বলা যায় নিঃস্ব হয়ে গেছেন আসলে প্রতিটি পরিবার। 25 থেকে 30টি ঘর থাকলে সেই 25 থেকে 30টি ঘরের মধ্যে 30টি পরিবার থাকে, সেই 30টি পরিবার কিন্তু একেবারে পুরোপুরি নিঃস্ব হয়ে গেছে, সেটি কিন্তু বলাই যায়। এবং আমরা এখানে আসার পরে আসলে যেটি দেখছি, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুন নিয়ন্ত্রণে বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে ডাম্পিংয়ের যে কাজ সেই কাজগুলো করছেন। এবং তবে আমরা কোনো হতাহতের ঘটনা ঘটেছে এমন খবর কিন্তু আমরা পাইনি। আমরা একটু ফায়ার সার্ভিসে একজনের সাথে একটু কথা বলতে চাই, আসলে কিভাবে আগুন লেগেছে বা এখন আগুনের কি অবস্থা একটু যদি আমাদেরকে বলতেন। আমরা এখানে আগুনের সময় তো আসাতে আগ্রাবাদ থেকে আসে, আমরা যেহেতু এখানে রাস্তা নাই গাড়ি ঢোকার, দূরে থেকে পানি নিয়ে আসছি, এখন আগুন কন্ট্রোলে আছে। আমরা যতটুকু জানতে পারছি যে এখানে গ্যাস সিলিন্ডার থেকে আগুনটা লাগেছে আর কি। আগুন আমরা নির্বাচনের কাছাকাছি, অল্প কিছু আগুনের নির্মাণ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। গ্যাস সিলিন্ডার থেকে লাগছে, সম্ভবত চুলা থেকে লাগছে আর কি, বিস্ফোরণ হয় না। চুলা থেকে লাগছে আর কি। কয়টা পরিবার এখানে আসলে ছিল বা কি? আমরা এখনো আগুন নির্মাণের পরে আমরা এটা নিশ্চিত করতে পারবো যে কয়টা ঘর পড়ছে, কত ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনাদের এখানে এই যে কয়টা ইউনিট কাজ করেছে, হতাহত আছে কি? আমাদের এখানে 5টা ইউনিট কাজ করছে এবং এখনো কাজ করতে আছে, কোনো হতাহত এখন আমরা পাই নাই। ধন্যবাদ। আমরা ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন মোট 5টি ইউনিট কিন্তু আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে, এখনো কিন্তু কাজ করছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি সেটি কিন্তু তিনি বলছেন। এবং শেষ মুহূর্তের যে ডাম্পিং এর কাজ, সেই ডাম্পিং এর কাজ কিন্তু এখনো চলছে, সেই বিষয়টি কিন্তু আমরা এখানে দেখছি। তো আসলে বলা যায় চট্টগ্রামের যে গোয়ালপাড়া এলাকার যে মালিপাড়া এলাকায় এখানে ভয়াবহ যে আগুন, সেই আগুনে কিন্তু এখনো পর্যন্ত প্রায় 25 থেকে 30টি ঘর পুড়ে গেছে, সেই বিষয়টি কিন্তু আমরা দেখছি। প্রথমে যারা এলাকাবাসী ছিলেন তারা সবার আগে কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন এবং আপনারা দেখছেন এলাকাবাসী এখনো কিন্তু আসলে এলাকাবাসী যারা রয়েছে তাদের নিজেদের যে ঘরগুলো রয়েছে এই মুহূর্তে সে ঘর থেকে কোনো মূল্যবান জিনিস উদ্ধার করতে পারে কিনা সেই বিষয়টি কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে আমরা এখানে আসার পর যে বিষয়টি দেখছি আসলে কোনো কিছুই এখানে উদ্ধার করা সম্ভব হয়নি। বেশিরভাগ মানুষের যে ঘরগুলো রয়েছে, ঘরের যে মূল্যবান জিনিসপত্র রয়েছে সবগুলোই কিন্তু একেবারে পুড়ে গেছে, সেই বিষয়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং কিভাবে আগুনের সূত্রপাত সে বিষয়ে আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন গ্যাসের চুলার আগুন থেকে হয়তো আগুন লাগতে পারে, এমনটি তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে যখন পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে তখন হয়তো জানা যাবে কিভাবে আগুন লেগেছে বা কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখানে আসার পর যেটি আমরা দেখছি, যারা এখানে বসবাস করতো সেই 30টি পরিবার, তারা কেউই তাদের কোনো জিনিসপত্র কিন্তু এখান থেকে তারা বের করতে পারেনি। বেশিরভাগ জিনিসই কিন্তু একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। তার কারণ হচ্ছে ভোর রাতে আগুনটি লেগেছে, বিশেষ করে 5টা থেকে 5:30টার মধ্যে, তখন সবাই ঘুমিয়েছিল, যে কারণে মানুষজন হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই আসলে আগুন যে ছড়িয়ে পড়ার যে বিষয়টি আমরা দেখছি বেশিরভাগ ঘরই কিন্তু একসাথে লাগানো ঘর এবং কাঁচা পাকা ঘর হওয়ার কারণে আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে। তবে আজকে চট্টগ্রামে দীর্ঘদিন পর আজকে কিন্তু গতকাল রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছে, মুষলধারে বৃষ্টি পড়েছে, এই কারণে অন্তত কিছুটা সহায়তা পাওয়া গেছে। না হলে পার্শ্ববর্তী আমরা দেখছি আরো অনেক ঘর ছিল যেসব ঘরে আগুন লাগলে হয়তো আরো বড় ধরনের অবস্থার সৃষ্টি হতে পারত, সেই বিষয়টিও কিন্তু আমরা এখানে দেখছি। তবে ফায়ার সার্ভিস এলাকাবাসীর কথা বলতে হয়, তারা কিন্তু সবার আগে এখানে ছুটে এসেছেন এবং আগুন নিয়ন্ত্রণে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং যারা আসলে আগুন পুড়ে গেছে, আপনারা দেখছেন আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন আগুন একেবারে ঘরগুলো কিন্তু পুরোপুরি পুড়ে গেছে। কোনো কিছু উদ্ধার করা সম্ভব হয় কিনা সেই বিষয়টি কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি এলাকাবাসী খুঁজছেন এবং চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে বিষয়টি আমাদেরকে জানানো হয়েছে, ফায়ার সার্ভিসের 5টি ইউনিট কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়েছে এবং এখনো পর্যন্ত তারা
যাতে শেষ মুহূর্তের যে আগুনের যে ডাম্পিংয়ের যে কাজ সেই কাজটুকু তারা করছেন এবং তারা বলছেন তাদের যে 5টি ইউনিট সেই 5টি ইউনিট কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়েছে। তবে এখানকার যারা এলাকাবাসী রয়েছেন বা এখানে ঘরগুলোতে যারা বসবাস করতেন তারা বলছেন আগুনের তীব্রতা এত বেশি ছিল যখন লেগেছে তারা কোনো কিছুই বের করতে পারেনি, তাদের সবকিছু একেবারেই পুরোপুরি পুড়ে গেছে। সেই বিষয়টি আমরা নিজেরাও চোখে দেখছি, কোনো কিছুই আর অবশিষ্ট নেই। তো এখানকার যারা স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে বা প্রশাসন আছে তারা যদি কিছুটা অন্তত সহায়তা হাত বাড়িয়ে দেয় তাহলে যারা মানুষজন বসবাস করে তাদের হয়তো কিছুটা উপকার হতে পারে, এই বিষয়টি কিন্তু আমরা দেখছি। এবং তারা আমাদেরকে আহ্বান জানিয়েছেন যারা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছে, জেলা প্রশাসন রয়েছে বা রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছে তারা যদি এগিয়ে আসে তাহলে হয়তো তারা কিছুটা সহায়তা পেতে পারেন। তবে এখানে আসার পরে আমরা যেটি দেখেছি 25-30টি ঘর একেবারে পুরোপুরি কিন্তু পুড়ে গেছে এবং কোনো কিছুই কিন্তু এখানে অবশিষ্ট নেই। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং ভোর 5টা থেকে 5:30টার মধ্যে এখানে কিন্তু আগুনের সূত্রপাত ঘটেছে, সেই বিষয়টিও কিন্তু আমরা দেখেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানকার যারা এলাকাবাসী রয়েছে তারা এখনো কিন্তু ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এখনো পর্যন্ত কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন, সেই বিষয়টি কিন্তু আমরা দেখেছি। তবে কোনো কিছুই এখনো পর্যন্ত আসলে উদ্ধার করা সম্ভব হয়নি, বেশিরভাগ জিনিসপত্রই কিন্তু সাধারণ মানুষের একেবারেই পুড়ে গেছে, সেই বিষয়টি আমরা দেখছি। এখানকার মানুষজন বলছেন ভোর 5টা থেকে 5:30টার মধ্যে আগুনের সূত্রপাত হয়েছে এবং এখানে যে 20 থেকে 25টি ঘর রয়েছে সেই ঘরের কোনো একটি ঘর থেকে কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে, সেই বিষয়টিও আমরা জানতে পেরেছি। এবং তবে এখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আপনারা দেখছেন যাদের ঘর পুড়ে গেছে তারা চেষ্টা করছেন অন্তত পুড়ে যাওয়া স্থান থেকে যদি কোনো কিছু উদ্ধার করা সম্ভব হয় সেই বিষয়টি আমরা দেখছি, তারা দেখছেন খুঁজছেন। তো বলা যায় 5টা থেকে 5:30টার মধ্যে যে আগুনের সূত্রপাত হয়েছে সে আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে নিয়ন্ত্রণে আসার আগেই কিন্তু পুরোপুরি একেবারে বলা যায় যে যে ঘরগুলো রয়েছে পুরোপুরি আগুনে একেবারে কিন্তু পুরোপুরি পুড়ে গেছে, সেই বিষয়টি কিন্তু আমরা এখানে দেখছি। তো ফায়ার সার্ভিসের 5টি ইউনিট কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে গেছেন এবং এখনো কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণ করছেন। তবে পুরোপুরি যখন আগুন নিয়ন্ত্রণে আসবে তখন হয়তো বলা যাবে কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে বা কি কারণে এখানে আগুন লেগেছে, সেই বিষয়টি কিন্তু আমরা এখানে দেখছি এবং এখন আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের গোয়ালপাড়ার মালিপাড়া এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। অগ্নিকাণ্ডের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের মালিপাড়া বস্তি থেকে। আলু সংরক্ষণে কৃষকদের খরচ কমাতে রংপুর বিভাগের 8 জেলায় কৃষি বিপণন অধিদপ্তর নির্মাণ করেছে 391টি অহিমায়িত আলু সংরক্ষণ মডেল ঘর। এসব ঘরে বিপণন দলের 10 সদস্য 4 মাস পর্যন্ত আলু রাখতে পারবেন। এতে প্রতি কেজি আলুতে সংরক্ষণ ব্যয় কমবে 10 টাকা। তবে অধিকাংশ ক্ষেত্রেই দলের সভাপতি সহ গুটি কয়েক সদস্যের দখলেই থাকছে সরকারি বরাদ্দের এসব ঘর। এছাড়াও কৃষকরা জানান ঘরে একই সঙ্গে আলু রাখলে রয়েছে নানা বিড়ম্বনাও। গবেষকদের মতে কৃষকদের সুবিধা বিবেচনায় রেখে মডেল ঘর নির্মাণে গুরুত্ব দিতে হবে। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। চাষি পর্যায়ে আলু সংরক্ষণে খরচ কমাতে 2021 সালে অহিমায়িত আলু সংরক্ষণ মডেল ঘর নির্মাণে একটি প্রকল্প নেয় কৃষি বিপণন অধিদপ্তর। এক একটি ঘরের আলু ধারণ ক্ষমতা 30 টন, নির্মাণ ব্যয় 2.5 লাখ টাকা। 10 সদস্যের কৃষি বিপণন দল এই ঘরে আলু রাখতে পারবে। কৃষি বিপণন অধিদপ্তর জানায় এতে করে কৃষকদের সংরক্ষণ ব্যয় কমছে কেজিতে 10 টাকা এবং মডেল ঘরে সকল সদস্যের সমান অংশীদারিত্ব রয়েছে। 10 জন কৃষক নিজেদের মধ্যে ভাগাভাগি করে আলু রাখতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে তাদের কাছে আমরা চুক্তিপত্র নিয়েছি 300 টন আলু রাখতে পারে। এই 30,000 কেজি আলু যদি কৃষক কোল্ড স্টোরেজে রাখতো তাহলে কোল্ড স্টোরেজের ভাড়া, যাতায়াত খরচ এবং বস্তা খরচ মিলে 10 টাকার উপরে পড়ে। তবে মাঠ ঘুরে দেখা গেল ভিন্ন চিত্র। রংপুরের 3 নম্বর পায়রাবন্ধ ইউনিয়নের সদরপুরে এই অহিমায়িত আলু সংরক্ষণ মডেল ঘরটিতে বিপণন দলের সভাপতি আবুল হাসানাত একাই আলু সংরক্ষণ করে রেখেছেন। তিনি তা স্বীকারও করেন, জানান জায়গা সংকটের কারণে অন্যরা আলু রাখেনি। একটা কৃষক তো 7-8 একর আলু করে, আমাকে তো আরে না, কেমনে রাখবে ওরা। আর রংপুর সিটি কর্পোরেশনের আজিজুল্লাহ মুন্সিপাড়ার এই ঘরের সভাপতি দাবি করলেন এখানে 3 জনের আলু সংরক্ষিত রয়েছে। এখানে আলু আছে 3 জনের, ওই খুঁটিটা থেকে ওখানে একটা চট দিয়ে পার্টিশন করা আছে।
এবং ওখানে সানশাইন জাতের একটা আলু আছে, ওনার ওইটা ওখানে। ঘরগুলোতে বিপণন দলের 10 সদস্যের সমান সুবিধা থাকার কথা থাকলেও এসব ঘর অধিকাংশ ক্ষেত্রে সভাপতিদের দখলে, এমনকি নিজেদের লোকজন দিয়ে দল গঠনের অভিযোগও রয়েছে। এছাড়াও কৃষকরা জানান সংরক্ষণে রয়েছে নানা বিড়ম্বনা। আমার আলু মাঝখানে পড়ছে, তো দুইটা তো সরা যাবে না, তবে ওই বসে থাকা লাগবে। আপনার যতদিন বিক্রি করেন অতদিন আমাকে থাকতে হবে। এই যে একসঙ্গে রাখার ঝুঁকি তো এটাই তো সমস্যা। কিন্তু সরকার ওইভাবে দিয়েছে, এখন কি করবে? গবেষকদের মতে কৃষকদের কথা বিবেচনায় রেখে প্রকল্পের পেছনে অর্থ ব্যয়ে গুরুত্ব দিতে হবে। এই মডেল ঘরটি আসলে আরও পরীক্ষা নিরীক্ষা করে নির্মাণ করা উচিত ছিল। 10 জন খামারি আলু রাখবে, সেই 10 জন খামারি আলু রাখার জন্য ঘরটি যথেষ্ট নয়। এই সমিতির সভাপতি দেখা যাচ্ছে যে সবগুলো আলু তারা সেখানে রাখছে। এজন্য কৃষি বিপণন অধিদপ্তরকে এই বিষয়টা খেয়াল রাখা উচিত ছিল। 2021 সালে নেয়া এই প্রকল্পটি শেষ হবে চলতি বছরের জুনে। তবে প্রকল্পটি বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানায় কৃষি বিপণন অধিদপ্তর। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। যশোরে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে 1 ঘন্টা বন্ধ থাকার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সোমবার সকালে বেনাপোল থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বেতনা কমিউটার ট্রেনটি পথে যশোর জংশনে ঢোকার সময় ক্রসিংয়ে ট্রেনের শেষের একটি বগি লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন তৎপরতা চালায়। প্রায় 1 ঘন্টার চেষ্টায় লাইনচ্যুত বগিটি প্রথম ট্র্যাকে ফেলে দ্বিতীয়টি সচল করা হলে রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়। নাটোরে আদালতের মালখানা থেকে চুরি হয়ে যাওয়া 61 লাখ টাকা সহ স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। রাজশাহীর নহাটা এলাকায় পুলিশ কনস্টেবল আলামিনের বাসায় অভিযান চালিয়ে 34 লাখ টাকা সহ 30 ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার রাতে নাটোরের সার্কিট হাউস এলাকায় ড্রেন থেকে 24 লাখ টাকা, 10 ভরি সোনা এবং 19 কেজি রূপা উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় আলামিন এবং তার স্ত্রী সাদিয়া সহ কোর্ট পুলিশে কর্মরত আরও 8 জনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার রাতে আদালতের মালখানা থেকে প্রায় 61 লাখ টাকা, 30 ভরি স্বর্ণালংকার এবং 26 কেজি রূপা চুরি হয়। মাদারীপুরের রাজৈরে সহিংসতা এড়াতে 12 ঘন্টার জন্য 144 ধারা জারি করা হয়েছে। উপজেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহফুজুল হক সোমবার দুপুর 1টা থেকে 144 ধারা জারি করেন। পুলিশ জানায়, গত 12 এপ্রিল সন্ধ্যায় রাজৈর বাজারে পূর্ববিরোধের জেরে জোবায়েরের ভাই অনিককে ধাওয়া দেয় জুনায়েদ এবং তার বন্ধুরা। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাতেই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। কয়েকটি দোকান ভাঙচুর এবং বিস্ফোরণের ঘটনা ঘটানো হয় এবং ককটেল নিক্ষেপ করা হয়। এ সময় পুলিশ সহ আহত হন অন্তত 25 জন। এই জেরে 13 এপ্রিল আবারও সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। হাতবোমার বিস্ফোরণ সহ করা হয় অগ্নিসংযোগ, ভাঙচুর এবং ব্যবসা প্রতিষ্ঠানের লুটপাট। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ এবং সেনাবাহিনী। সংঘর্ষে 3 জন গুলিবিদ্ধ সহ আহত হয় পুলিশ সুপার সহ অন্তত 100 জন। যে কোনো গ্রামের মধ্যে কোনো সংঘর্ষ হলে সেটি রাজুর বাজারে গিয়ে পড়ে এবং রাজুর বাজারের দোকানদাররা ক্ষতিগ্রস্ত হয়। তছনছ করে দিছে কোবাইয়া, আর এই দোকানটা নোট করে ফেলাইছে। ঝড়গাকে মূল কেন্দ্র করে যেন ব্যবসায়ী ভাইদের কোনো ক্ষতি না হয়। দুই পক্ষই আবার নতুন করে আজকে মারামারি করার জন্য একটা প্রস্তুতি নিয়েছিল। সেই প্রস্তুতিটা ভঙ্গ করার জন্য এবং স্থানীয়ভাবে আসলে যাতে এটা একটা পুরো একটা বাজার এলাকা, সেই জন্য আসলে আমরা চলে জারি করছি যাতে সাধারণ মানুষ আসলে কোনো প্রকার ঘটনা বা কোনো আহত ঘটনা না ঘটে সেই জন্য। বহুল প্রত্যাশিত দক্ষিণ পূর্ব এশিয়া সফরের প্রথম ধাপে ভিয়েতনামের হ্যানয় পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। 75 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত এই রাষ্ট্রীয় সফরে দুই দেশের নেতৃত্বের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে। জানা গেছে, ভিয়েতনাম সফর শেষে মালয়েশিয়া ও কম্বোডিয়া সফরে যাবেন প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের প্রেসিডেন্সিয়াল প্যালেস স্কোয়ারে 21 বার তোপধ্বনির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে। তাকে স্বাগত জানান ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক তো লাম।
এই সফরের আমন্ত্রণ জানিয়েছেন তো লাম ও ভিয়েতনামের প্রেসিডেন্ট লুয়ং কুয়ং। 2 দিনের এই রাষ্ট্রীয় সফরে শি জিনপিং এর ভিয়েতনামের শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক বৈঠক হওয়ার কথা রয়েছে। এর মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট লুয়ং কুয়ং, প্রধানমন্ত্রী ফাম মিন চিন ও জাতীয় সংসদের চেয়ারম্যান ট্রান থান মান। সফরটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন চীন ভিয়েতনাম কূটনৈতিক সম্পর্ক 75 বছরে পা দিয়েছে। দুই প্রতিবেশী দেশের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক ও কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে এই সফর, এমনটাই ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শি জিনপিং এর এই সফর শুধু চীন ভিয়েতনাম দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বরং গোটা দক্ষিণ পূর্ব এশিয়ায় চীনের অবস্থান পুনরায় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভিয়েতনাম সফর শেষে শি জিনপিং মালয়েশিয়া ও কম্বোডিয়া সফর করবেন শুক্রবার পর্যন্ত। কাকুলি আখতার, সময় সংবাদ। স্মার্টফোন এবং কম্পিউটারের উপর থেকে মার্কিন শুল্ক প্রত্যাহারের পর উঠতি পথে এশিয়ার শেয়ার বাজার। প্রেসিডেন্ট ট্রাম্পের একটা কথায় বদলে যাচ্ছে বাজারের চেহারা। এই সিদ্ধান্তের রদবদলে ভোগান্তিতে সাধারণ মানুষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক শুল্কবাণে অস্থির হয়ে উঠেছে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ার বাজার। একজন নেতার এক কথায় রীতিমতো ঝড় বইছে বিশ্ব অর্থনীতিতে। বিশেষ করে সব দেশের ওপর তার আরোপ করা প্রতিশোধমূলক শুল্কের ভিত্তিতে ক্ষতির মুখ দেখছেন ব্যবসায়ীরা। সোমবার কিছুটা ঘুরে দাঁড়ালেও টানাপোড়েন পিছু ছাড়ছে না এশিয়ার পুঁজিবাজারের। ট্রাম্প জানিয়েছেন স্মার্টফোন ও কম্পিউটার হয়তো নতুন মার্কিন শুল্কের আওতায় আসবে না, তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন শুল্ক এখনও সম্ভাব্য। এই ঘোষণার পর জাপানের নিকেই সূচক বেড়েছে 1.9%, হংকংয়ের হ্যানসেন সেন্সেক্স 2.4%। তবে তাইওয়ানের সূচক দিনের শুরুতে 2% বাড়লেও শেষে কমে যায়। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনার প্রথম ধাপ ভালোই চলছে। দেশটি এই সংকটকে বাণিজ্যিক সুযোগের রূপ দিতে চায় বলে জানান তিনি। তবে বিশ্ব নেতাদের এই স্বেচ্ছাচারী সিদ্ধান্তের কারণে ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। ক্ষুদ্র ব্যবসায়ীরা এবং যারা নিজেদের সর্বস্ব শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন তারা প্রতিনিয়ত দিন পার করছেন অনিশ্চয়তায়। ট্রাম্পের একটা কথাই অনেক বড় প্রভাব ফেলে। আমার পরিশ্রম যেন এক রাতেই শেষ হয়ে গেল। আমি শেয়ার বাজারে বিনিয়োগ করেছিলাম, ট্রাম্প কিছু বললেই মার্কেট সাসপেন্ড হয়ে যায়। এটাই যেন পৃথিবীর শেষ। বাজারে এই অস্থিরতার পেছনে ট্রাম্প প্রশাসনের 2 এপ্রিল ঘোষিত শুল্ক পরিকল্পনাই মূল কারণ। একের পর এক ঘোষণায় বিনিয়োগকারীদের মনে দানা বাঁধছে অনিশ্চয়তা। এই অবস্থায় বিশ্ব বাণিজ্যে বড়সড় পরিবর্তন আসতে চলেছে বলে ধারণা বিশ্লেষকদের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় প্রাণের উচ্ছ্বাস। প্রথমবার 28 জাতিগোষ্ঠীর অংশগ্রহণ, ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়ার প্রত্যয়। রমনার বটমূলে বিভাজন ভেঙে ঐক্যের জয়গান। কনক্রিটের দেয়ালে বন্দী শহরে শিশুর শৈশব, বাড়ছে প্রযুক্তি নির্ভরতা। নেতিবাচক প্রভাব ফেলছে মানসিক স্বাস্থ্যের ওপর বলছেন বিশেষজ্ঞরা, রাষ্ট্রীয় উদ্যোগের তাগিদ। এবং মধ্যরাত থেকে বঙ্গোপসাগরে মাছ ধরার 58 দিনের নিষেধাজ্ঞা শুরু। কর্মহীন হয়ে পড়ায় দুশ্চিন্তায় জেলেরা, খাদ্য সহায়তার কথা জানান মৎস্য বিভাগ। এই ছিল ভোরের সময়ের সঙ্গে থাকুন সময়ের।